স্নাইপার মুভি সিরিজের মধ্যে আমাদের কাছে যে দুজন চরিত্র সবচেয়ে বেশি পরিচিত তারা হলো থমাস ব্যাকেট এবং ব্র্যান্ডন ব্যাকেট। স্নাইপার মুভি সিরিজগুলোতে আমাদের প্রধান চরিত্রের বাবা থমাস ব্যাকেটের কর্মজীবন শেষে তার ছেলে ব্র্যান্ডন ব্যাকেটকে দিয়ে স্নাইপার সিরিজের পরবর্তী সিরিজগুলো কন্টিনিউ করা হয় এবং প্রতিটি সিরিজে ব্র্যান্ডন ব্যাকেটের চরিত্র দর্শকদের মনকে দারুণভাবে প্রভাবিত করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা ব্র্যান্ডন ব্যাকেটকে দেখতে চলেছি হিউম্যান ট্রাফিকিংয়ের বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করতে। মানব পাচার প্রতিরোধে এবং তাদেরকে নির্মূল করতে ব্র্যান্ডন ব্যাকেট পরিচালিত দুর্দান্ত এই মিশন সম্পর্কে জানতে হলে দেখতে হবে 2022 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম অ্যাকশন থ্রিলার জনরার মুভি স্নাইপার রুট মিশনের এক্সপ্লেনেশন। লন্ডন শহরের রাতের দৃশ্য দেখানোর মাধ্যমে মুভিটি শুরু হয়। ব্র্যান্ডন লারা লেক নামের এক মহিলার উপর দূর থেকে নজর রাখছিল। ব্যাকেট ছিল একজন সিআই এজেন্ট। সে কিছুদিন ধরে লারাকে নজরদারি করছিল। তার কাছে খবর ছিল লারা হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত। সে বর্ডার এরিয়া থেকে যুবতী মেয়েদের পাচার করে। ব্যাকেটের কাছে জিরু নামের এক ব্যক্তি ফোন করে যে হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সির হয়ে কাজ করে। জিরু তাকে বলে আজ রাতে আমেরিকার বর্ডার পেট্রোলিং হেড হার্বি লারাকে গ্রেপ্তার করতে যাবে, তাই তুমি তার ওপর নজর রাখবে কারণ আমার হার্বির ওপর সন্দেহ আছে। হার্বি একজন অসৎ পুলিশ অফিসার। সে গোপনে লারাকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। তাই রাতে হার্বি লারার সাথে দেখা করতে গেলে তুমি তাদেরকে আটক করবে, তবে তোমার প্রধান লক্ষ্য থাকবে লারাকে গ্রেপ্তার করা, কারণ সে খুবই বিপজ্জনক মহিলা। এখানে আমরা বুঝতে পারি ব্যাকেট একজন সিআই এজেন্ট হওয়া সত্ত্বেও সে কোনো অফিসিয়াল মিশন করছে না। প্রকৃতপক্ষে সে জিরুকে সাহায্য করছে। কিছুক্ষণ পরেই সে হার্বিকে লারার সাথে হাত মেলাতে দেখতে পায়, আর সে বুঝতে পারে জিরু যা সন্দেহ করেছিল তা সম্পূর্ণ সঠিক ছিল। হার্বি লারাকে গ্রেপ্তার করতে আসেনি। পরবর্তী দৃশ্যে আমরা লারার একটি গোপন আস্তানা দেখতে পাই। লারার লোকেরা এখানে যুবতী মেয়েদের নিয়ে নোট ভিডিও লাইভ টেলিকাস্ট করে থাকে। এর ফলে তারা অনেক বেশি টাকা উপার্জন করতে পারে, আর এই ব্যবসায়ী হলো লারার প্রধান আয়ের উৎস। লারা তাদের লোকদের ফোন করে জানায় এই আস্তানাতে কিছুক্ষণের মধ্যেই একটি ফেডারেল পুলিশ ইউনিট রেড দিতে আসবে, তাই খুব দ্রুত সকল প্রমাণ মিটিয়ে ফেলতে আদেশ দেয়। লারার আদেশ পেয়ে তার লোকেরা মেয়েদেরকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিতে থাকে। সেখানে সাইমন নামের একজন লোক খবর পেয়ে খুব চিন্তা করতে থাকে। এরপর সে সেখানকার মেরি নামের একজন মেয়েকে গোপনে আস্তানা থেকে বাইরে যেতে সাহায্য করে। কিছুক্ষণের মধ্যে লারার লোকেরা সেখানে এসে সকল মেয়েদেরকে মারতে শুরু করে। তবে তড়িঘড়ির মধ্যে তারা মেয়েদেরকে গুনতে ভুলে যায়। যে মেয়েটি পালিয়ে গিয়েছিল সে সেখানকার একটি ঝোপের আড়ালে লুকিয়ে সকল ঘটনা দেখছিল। এরপর জিরু সেখানে ফেডারেল ইউনিট নিয়ে চলে আসে রেড দিতে। তারা দেখতে পায় লারার লোকেরা সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে গেছে, আর এই ঘটনাটি দেখে জিরু খুবই কষ্ট পায়। সে বুঝতে পারে কেউ তার রেড দেওয়ার সংবাদটি লিক করেছে। তারপর সে ব্যাকেটকে ফোন করে হার্বি কোথায় আছে জানতে চায়। ব্যাকেট জিরুকে বলে হার্বি লারার সাথে দেখা করতে এসেছিল, তবে সে তাকে গ্রেপ্তার করার বদলে পালিয়ে যেতে সাহায্য করেছে। এতে করে জিরু বুঝতে পারে তার রেড দেওয়ার সংবাদটি হার্বি লারাকে জানিয়ে দিয়েছিল, যার ফলে এতগুলো নিরীহ মেয়েদেরকে জীবন দিতে হলো। তাই জিরু ব্যাকেটকে দিয়ে হার্বিকে আটক করে। এরপর আমরা লন্ডনে ইউএস এম্বাসি দেখতে পাই। সেখানে ব্যাকেটের বস ইস্টন ব্যাকেটকে বকাবকি করছিল তার কৃতকর্মের জন্য। ইস্টন ব্যাকেটকে বলে গতকাল রাতে তুমি যাকে আটক করেছ তার ব্যাপারে তোমার কি কোনো ধারণা আছে? তুমি জানো সে কে? সে হলো ইউএস বর্ডার পেট্রোলিং হেড হার্বি। কোনো প্রমাণ ছাড়াই তুমি তাকে গ্রেপ্তার করেছ, যার জন্য তোমাকে অনেক বড় মাশুল দিতে হবে, কারণ এই মিশনটি তুমি আমার অনুমতি ছাড়াই পরিচালনা করেছ। তখন ব্যাকেট তার বস স্টোনকে জানায় লারা নামের একজন মহিলা একটি পাবলিক কোম্পানি চালায়, যার আড়ালে সে হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যবসা করে। সে যুবতী মেয়েদেরকে কন্টেইনার করে আমেরিকায় পাচার করে, আর তাদেরকে দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তির কাজ করানো হয়। আর আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সমস্ত কন্টেইনারে করে লারা মেয়েদেরকে পাচার করে থাকে সেগুলো কখনোই চেকপোস্টে ধরা পড়ে না? তার মানে লারা কোনো অফিসিয়াল সাপোর্ট পাচ্ছে, যার মাধ্যমে বর্ডার ক্রসিংয়ে লারার কন্টেইনারগুলো ছাড়া পেয়ে যাচ্ছে। আর এই কাজটি কেবলমাত্র হার্বি করতে পারে, কারণ তার কাছে বর্ডার এরিয়ার সকল অথরিটি আছে। কারণ সে ভালো করেই জানে কোন কন্টেইনারটি চেক করতে হবে আর কোনটি চেক করতে হবে না। সে যদি লারাকে সাহায্য নাই করে তাহলে এতদিন ধরে এই পাচারের কাজ কেন সামনে আসেনি? ব্যাকেটের কাছ থেকে এমন কথা শুনে স্টোন এবার হার্বিকে সন্দেহ করতে শুরু করে। এই সময় বসের রুমে হার্বি আসে, অর্থাৎ সে অলরেডি ছাড়া পেয়ে গেছে। সে ব্যাকেটকে বলে, বেটা তুমি আমাকে ধরে কাজটি ঠিক করনি।
কারণ আমার বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণ নেই। আমি লারাকে গ্রেপ্তার করতে গিয়েছিলাম, তবে প্রথমে আমি তাকে সাবধান করতে চেয়েছিলাম যেন সে এই সমস্ত কাজ ছেড়ে দেয়। সে আমার কথা মেনে নিয়েছিল, কিন্তু কেন জানি গতকাল রাতে সে আত্মহত্যা করে। আর কাল রাতেই কেউ এই খবরটি ছড়িয়েছিল যে সকল প্রস্টিটিউট মেয়েদের মেরে ফেলা হয়েছে, অর্থাৎ লারার বিরুদ্ধে সকল প্রমাণ মুছে ফেলা হয়েছে। ফলে কেসটিও সেখানেই বন্ধ হয়ে গেছে। এতে করে ব্যাকেট পরিষ্কার বুঝতে পারে হার্বি মিথ্যা বলছে। লারার মৃত্যুর ঘটনাটি পুরোটাই সাজানো নাটক। কিন্তু স্টোন এই সমস্ত দিকে নজর না করে উল্টো ব্যাকেটের পদবি ছিনিয়ে নেয়। স্টোন তাকে কিছুদিনের জন্য বরখাস্ত করে, কারণ হার্বি কোনো ভালো মানুষ নয়, আর তাকে আমেরিকায় ফেরত যেতে বলে। সে যে কোনো সময় ব্যাকেটের উপর হামলা করতে পারে। দৃশ্য পরিবর্তন হলে আমরা লারার গ্যাং লিডার দাসকে দেখতে পাই। সে তার লোকদেরকে বকাবকি করছিল এই জন্য যে তাদেরকে 10 জন মেয়েদেরকে খুন করার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু ফেডারেল পুলিশ 9 জন মেয়ের লাশ উদ্ধার করেছে, আর বাকি একজন মেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যেই মেয়েটি পালিয়ে গিয়েছে তার নাম হলো ম্যারি, আর সে পুলিশের সাহায্য নিতে পুলিশ স্টেশনে গিয়েছে। খুব শীঘ্রই ফেডারেল পুলিশ মেয়েটিকে নিয়ে তাদের এখানে আবার তল্লাশি করতে আসবে। এই জন্য দাস দুজনকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় মেয়েটিকে মারার জন্য। তারা দুজন ছিল থগাস ব্রাদার। তারা দুজন পুলিশ স্টেশনের সামনে একটি বিল্ডিংয়ে স্নাইপার রাইফেল নিয়ে মেয়েটির ওপর নজর রাখতে শুরু করে, যাতে করে সুযোগ পেলেই তাকে মেরে ফেলতে পারে। কিছু সময় পরে পুলিশ স্টেশনে জিরু চলে আসে মেরিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। জিরু মেরিকে হার্বির ছবি দেখিয়ে বলে সে তাকে দেখেছে কিনা। তখন মেরি উত্তরে বলে, হ্যাঁ, এই লোকটি আমাদেরকে অপহরণ করেছিল। এই কথা শুনে জিরু খুব খুশি হয়, কারণ সে হার্বির বিরুদ্ধে শক্ত প্রমাণ পেয়ে গেছে। সে যখন ম্যারিকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে চাইছিল, তখন সে দেখতে পায় হার্বি তার ক্ষমতা ব্যবহার করে জিরুর সকল পুলিশ আইডেন্টিটি ডাটা রিমুভ করে দিয়েছে। এর ফলে পুলিশ অফিসার মেরিকে জিরুর সাথে যেতে দেয় না। এরই মধ্যে মেরি কিলারের স্নাইপার রেঞ্জের মধ্যে চলে আসে, আর কিলার মেরির ওপর স্নাইপার শট নেয়। তবে মেরির একটি সিরকুট নিচে পড়ে যাওয়ার ফলে সে সেটি তুলতে নিচু হয়, আর গুলিটি গিয়ে পুলিশ অফিসারের গায়ে লাগে, যার ফলে মেরি বেঁচে যায়। এই সুযোগে জিরু মেরিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ব্যাকেটকে দেখতে পাই যে সে তার সাসপেন্ড লাইফ এনজয় করছে। এই সময় তার কাছে বস স্টোন আসে। তার বস তাকে বলে, আমি তোমাকে বাইরে ঘুরতে বেড়ানোর জন্য বরখাস্ত করিনি, এই কারণেই সাসপেন্ড করেছি যাতে করে তুমি আনঅফিসিয়ালি হার্বিকে ধরতে পারো। এই কথা শুনে ব্যাকেট বুঝতে পারে অফিসিয়ালি সে হার্বির কিছুই করতে পারবে না। এই জন্য সে আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। এদিকে থাগস দাসের কাছে এসে মিশন ফেইলের ব্যাপারে জানায়। দাস তখন তাদের ওপরে রাগ ছাড়ে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ম্যারি তো পালিয়ে গিয়েছে। মেয়েটির পালানোর খবর শুনে সাইমন হেসে দেয়, আর এটি অপর একজন গ্যাং মেম্বার খেয়াল করে তাকে সন্দেহ করে। এদিকে জিরু মেরিকে নিয়ে তার সাবেক স্ত্রীর বাসায় ওঠে, যাতে করে কিছুদিনের জন্য সে মেরিকে শেল্টার দিতে পারে। কিন্তু তার সাবেক স্ত্রী মেয়েটিকে রাখতে নারাজ ছিল। তবুও জিরু কোনোভাবে তার সাবেক স্ত্রীকে ম্যানেজ করে। এই সময় সেখানে ব্যাকেট এসে উপস্থিত হয়, যে কিনা জিরু আর মেরিকে সাহায্য করতে চাইছিল। এখন তাদের তিনজনকে দেখে জিরুর সাবেক স্ত্রী মনে মনে ঠোরা সাপের মতো ফুঁসতে থাকে, কারণ তাকে এই তিনজনের জন্য এখন খাবার রান্না করতে হবে। এই সময় জিরু তাদের সকলের সাথে ব্যাকেটের পরিচয় করিয়ে দেয়। সে বলে ব্যাকেট হলো বর্তমান সময়ের বেস্ট স্নাইপারদের মধ্যে একজন। ব্যাকেটের পরিচয় শুনে সবাই অবাক হয়ে যায়। ডিনার শেষে জিরু ব্যাকেটকে জানায়, তোমার মতো আমাকেও জব থেকে বের করে দিয়েছে, তাই আমরা এখন থেকে ফেডারেলের সহায়তা নিতে পারবো না। এমনকি আমরা আমাদের পার্টনার এজেন্টদের কাছেও কোনো সাহায্য নিতে পারবো না, কারণ সব জায়গায় হার্বির নিয়ন্ত্রণ রয়েছে। তাই আমাদের বাইরের কারো সাহায্য নিতে হবে। হ্যালো এভরিওয়ান, মোস্টপেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টপেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টপেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টপেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24/7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমোকোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। এবার গল্পে ফিরে আসি। এরপর আমরা মিশিগানের বাল্টিমোর শহরের দৃশ্য দেখতে পাই। এখানে জিরু, ব্যাকেট ও মেরি তাদের পুরনো বন্ধু লেডির সাথে দেখা করতে এসেছে। লেডি ছিল দুনিয়ার টপ রেটেড অ্যাসাসিন,
আর সে এখন অ্যাসাসিনের কাজ ছেড়ে দিয়ে রেস্টুরেন্টের ওয়েটার হয়ে জব করে। এখানে লেডি ব্যাকেট ও জিরুকে দেখে রেস্টুরেন্ট থেকে পালিয়ে যায়। ব্যাকেট তাকে অনুসরণ করতে থাকে। হঠাৎ সে পেছন থেকে ব্যাকেটের ওপর হামলা করে বসে, কারণ সে মনে করেছিল ব্যাকেট তাকে গ্রেপ্তার করতে এখানে এসেছে। তাদের দুজনের মধ্যে টুকটাক ফাইট শুরু হয়। তবে সময় মতো জিরু আর মেরি সেখানে এসে লেডিকে পুরো ঘটনা বুঝিয়ে তাকে ম্যানেজ করে। জিরু লেডিকে বলে, আমরা তোমাকে গ্রেপ্তার করতে আসিনি, বরং তোমার থেকে সাহায্য নিতে এসেছি। তখন লেডি তাদেরকে তার নিজ বাড়িতে নিয়ে যায়। জিরু লেডিকে তাদের সাহায্য করতে অনুরোধ করে আর পুরো ঘটনাটি ব্যাখ্যা করে। তবে লেডি তাদেরকে সাহায্য করতে রাজি হয় না। তখন মেরি তার লাইফের স্টোরি তাদের সাথে শেয়ার করে। সে বলে, আমি অনাথ, আর আমার সাথে দেখা করতে একদিন একজন সেন্ট্রাল অফিসার এসেছিল। সে আমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য মিথ্যা কথা বলে তার সাথে নিয়ে যায় আর আমাকে এভাবে কিডন্যাপ করে। তারপর আমাকে আরও বেশ কয়েকজন মেয়ের সাথে একটি কন্টেনারে আমেরিকায় পাচার করে দেয়, যেখানে 7 দিন পর্যন্ত কি আমাদের কিছুই খেতে দেয়নি। তারপর আমাদের একটি গোপন আস্তানায় প্রস্টিটিউশনের কাজ করানো হতো। মেরির মুখ থেকে তার জীবনের দুঃখের কথা শুনে লেডি তাদেরকে সাহায্য করতে রাজি হয়। এরপর জিরু মেরির কাছ থেকে সেই ছেলেটির কন্ট্যাক্ট ইনফরমেশন চায় যে তাকে পালাতে সাহায্য করেছিল। তখন মেরি জিরুকে সাইমনের কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়। এটাতে অবশ্য জিরু খুব খুশি হয়। তারা তাদের নিজেদের ফোন থেকে সাইমনের সাথে কন্ট্যাক্ট করতে চাইছিল না। তখন লেডি তাদেরকে পিটার নামের একজন ছেলের কাছে নিয়ে যায়, যে ছিল মস্ত বড় একজন হ্যাকার। পিটারের সাহায্য নিয়ে মেরি সাইমনকে কল দেয়। তবে তাদের ভাগ্য খারাপ ছিল। সাইমনের ফোনটি পিক আপ করে সেখানকার অন্য একজন গ্যাং মেম্বার। মেরির কণ্ঠ শুনে সে তাকে চিনে ফেলে আর ফোন কেটে দিয়ে তার বস দাসের কাছে সকল ঘটনা খুলে বলে। সে দাসকে বলে মেরি সাইমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তার মানে সাইমন মেরিকে পালিয়ে যেতে সাহায্য করেছে। দাস ও তার লোকেরা মিলে সাইমনকে ঘিরে ফেলে আর সে সময় মেরি আবার ফোন করে সাইমনের নাম্বারে। তখন দাস সাইমনকে জোরপূর্বক মেরির সাথে দেখা করানোর জন্য একটি লোকেশনে আসতে বলে। এদিকে স্টোন লারার একটি ফাইল পায়। ফাইলটিতে সে দেখতে পায় লারার মৃত্যুর ঘটনাটি সাজানো ছিল, আর এই ব্যাপারে লারাকে হার্বি সাহায্য করেছে, অর্থাৎ লারা এখনো বেঁচে আছে। লারা এই কারণেই তার মৃত্যুর সকল নাটকটি সাজিয়েছিল, যাতে করে পুরো দুনিয়ার সামনে সে মৃত প্রমাণিত হতে পারে। ফলে তার উপর সকল প্রশাসনিক চাপ কমে যাবে আর সে গোপনে তার সকল ব্যবসায়িক কার্যক্রম সরিয়ে ফেলতে পারবে। এরপর স্টোন হার্বির সাথে দেখা করতে যায়। সে হার্বিকে বলে, আমি তোমার সকল কুকীর্তি জেনে গেছি, তুমি লারাকে পালিয়ে যেতে সাহায্য করেছ। তখন হার্বি চমকে বলে, কিছুদিনের মধ্যেই তুমি অবসরে চলে যাবে, তাছাড়া তোমার বয়সও অনেক হয়েছে। আমার এসব ঝামেলাতে তুমি পড়তে যেও না, তাহলে তোমাকেও আমার মারতে হবে। কিন্তু স্টোন তখন বলে, আমি অবসরে যাওয়ার আগে তোমাকে বরবাদ করেই ছাড়ব। পরের দিন সকালে মেরির ফোনে সাইমন মেসেজ করে পাশের একটি কফি শপে দেখা করার জন্য ডাকে। তবে এখানে জিরু তার বিচক্ষণতার পরিচয় দেয়। সে বলে, সাইমনকে দাস কখনোই একা ছাড়বে না মেরির সাথে দেখা করার জন্য, তাই আমাদের প্রস্তুতি রাখতে হবে। আর জিরুর ধারণাই সঠিক ছিল। দাস সাইমনকে দিয়ে মেরিকে মেসেজ করিয়েছিল দেখা করার জন্য। এরপর প্রয়োজন শেষে দাস সাইমনকে মেরে ফেলেছিল। তারা কফি শপের বিপরীতে একটি বিল্ডিংয়ের ছাদের উপর মেরিকে মারার জন্য স্নাইপার পজিশন নিয়েছিল আর মেরির আসার জন্য অপেক্ষা করছিল। মেরি কফি শপে পৌঁছালে আমরা দেখতে পাই দাসের একজন লোক আগে থেকেই সেখানে রয়েছে। পাশাপাশি মেরিকে নিরাপত্তা দিতে সেখানে লেডিও ছিল। ওই একই বিল্ডিংয়ে একটি রুমে ব্যাকেট ও জিরু স্নাইপার নিয়ে পজিশন নিয়েছিল মেরিকে সাপোর্ট দিতে। অনেকক্ষণ অপেক্ষা ও নজরদারি করার পর তারা সাইমনের কোনো চিহ্ন দেখতে না পেয়ে সেখানে বই পড়তে থাকা একটি লোকের ওপর সন্দেহ করে, কারণ কোনোভাবেই লোকটিকে দেখে বই পড়তে পারে বলে মনে হচ্ছিল না। তবে এখানে একটি মজার বিষয় লক্ষ্য করা যায়, সেটি হলো প্যাকেট ও জিরু যেই বিল্ডিং থেকে স্নাইপার নিয়ে নজর রাখছিল, সেই একই বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে দাস ও তার স্নাইপার মেরির ওপর নজর রাখছিল। অর্থাৎ দুজন স্নাইপার একই পজিশন থেকে তাদের টার্গেটের ওপর নজর রাখছিল। এমন সময় হঠাৎ রাস্তায় একটি গাড়ির হর্ন শুনে মেরি চমকে ওঠে। সাথে সাথে স্নাইপার মেরির ওপর গুলি চালায়। তবে সময় মতো লেডি তাকে বাঁচিয়ে নেয়। সেখানে বই পড়তে থাকা লোকটির সাথে লেডির ফাইট শুরু হয়। এদিকে স্নাইপার তাদের উপর গুলি চালাতে থাকে, তবে একটি গুলিও তাদের গায়ে লাগে না। আর গুলির অ্যাঙ্গেল দেখে ব্যাকেট বুঝতে পারে স্নাইপার তাদের বিল্ডিংয়ের ছাদের উপর পজিশন নিয়েছে। তখন জিরু স্নাইপারকে ধরতে ছাদের দিকে যায়। লিফটের মধ্যে জিরুর সাথে দাসের দেখা হয়, আর গুন্ডাদের চেহারা তো দেখলেই বোঝা যায়। তখন লিফটের মধ্যে তাদের দুজনের ফাইট শুরু হয়।
মারামারির এক পর্যায়ে জিরু দাসকে তারই বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে কফি শপের সামনে লেডি ও দাসের লোকদের ফাইট চলমান ছিল। এক পর্যায়ে গুন্ডা লোকটি সেখান থেকে পালানোর জন্য এবং পুলিশের হাত থেকে বাঁচতে সেখানকার একজন সিভিলিয়ানকে বন্দি করে নেয়। তবে ব্যাকেট যেহেতু স্নাইপার পজিশনে ছিল, তাই সে গুন্ডাকে হেডশট দিয়ে মেরে ফেলে। লোকটিকে মারতে দেখে পুলিশও বুঝতে পারে এখানে স্নাইপার রয়েছে, তাই পুলিশ যখন বিল্ডিংয়ের দিকে নজর দেয় তখন ছাদের উপর তারা ব্যাকেটের বদলে অপর স্নাইপারকে দেখতে পায়। পুলিশকে দেখে স্নাইপার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর জিরু, ব্যাকেট, মেরি সবাই লেডির বাসায় মিলিত হয়। জিরু তাদেরকে জানায় সে গুন্ডাদের বস দাসের মোবাইল ফোন ম্যানেজ করতে পেরেছে, আর এর মাধ্যমেই তাদের পরবর্তী পদক্ষেপগুলো তারা জানতে পারবে। এরপর তারা পিটারের কাছে চলে যায় ফোনটি আনলক করার জন্য। পিটার খুব সহজেই ফোনটি আনলক করে দেয় এবং ফোনের অ্যাক্সেস দিয়ে দেয়। তারা জানতে পারে আজ রাতেই পোর্ট এরিয়ায় 12 জন মেয়েকে পাচার করা হবে। এরপর পোর্ট লোকেশন ম্যানেজ করে তারা রাতের মিশনের জন্য তৈরি হয়ে যায়। এদিকে থাগাস ব্রাদার বাড়িতে এসে তার ভাইকে মিশনের ব্যাপারে আপডেট দেয়, আর এবারেও মিশন ফেলের কথা জানায়। তবে রাতে মেয়েদের পাচারের মিশনটির বিষয় মাথায় রেখে তার ভাই তাকে সান্ত্বনা দেয়। যাই হোক, এরপর আমরা পোর্ট অফ ফিলাডেলফিয়ার রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে মেয়েদের কন্টেইনার করে পাচার করা হবে। সেখানে আগে থেকেই ব্যাকেট ও জিরু স্নাইপিং পজিশন নিয়েছিল। পোর্টে সময় মতো দাস ব্রাদার চলে আসে মেয়েদের পাচার করার জন্য। তারা একটি কন্টেইনার থেকে কিছু বক্স বাইরে বের করছিল, যার পেছনে মেয়েদের আটকে রাখা হয়েছিল। সেখানে লেডি চুপিসারে গুন্ডাদের ওপর হামলা চালিয়ে দেয়। হামলার ফলে দাসটা সতর্ক হয়ে যায়। এদিকে মারামারি করতে করতে ব্যাকেট অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। এর মধ্যে জিরু স্নাইপারকে গুলি করে দেয়। তখন স্নাইপারের হাত থেকেও গুলি চলে যায়। এর ফলে তারই হাতে তার ভাইয়ের মাথায় গুলি লাগে। আসলে এখানে যা ঘটেছে তা বুঝিয়ে বলছি। জিরু গুলি করেছে শত্রুপক্ষের স্নাইপারকে, আর গুলি খাওয়ার জন্য শত্রুপক্ষের স্নাইপারের বন্দুকের ট্রিগার চাপ লাগে এবং সেই গুলিটি তার নিজের ভাইয়ের মাথায় গিয়ে লাগে। এর ফলে তারা দুজনেই মারা যায়, আর ব্যাকেট এ যাত্রায় বেঁচে যায়। এদিকে লন্ডনে স্টোন চলে যায় হার্বির ঘরে তল্লাশি করতে। সেখানে গিয়ে স্টোন লারার বিভিন্ন ফেক আইডেন্টিটি ডকুমেন্ট পেয়ে যায়। সেখানে পরিষ্কার হয়ে যায় হার্বি কিভাবে লারার ফেক আইডেন্টিটি বানিয়ে তাকে পালাতে সাহায্য করেছে। পুরো ঘটনাটি সে ব্যাকেটকে জানাতেই যাবে তার আগেই সেখানে হার্বি এসে স্টোনকে গান পয়েন্ট করে। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু স্টোন কৌশলে হার্বিকে মেরে ফেলতে সক্ষম হয়। এদিকে শিপিং পোর্টে জিরু ও ব্যাকেটের টিম সকল গুন্ডাদের খতম করে ফেলেছিল, আর সেখানে সময় মতো পুলিশ এসে সকল আটককৃত মেয়েদের উদ্ধার করে। এই সময় ব্যাকেটের ফোনে কল আসে তার বস স্টোনের। স্টোন তাকে জানায় যে হার্বিকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে সকল তথ্য ও প্রমাণ খুঁজে পেয়েছে সে। কিন্তু লারাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি, কারণ তাকে হার্বি অলরেডি কন্টেইনার করে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। বসের কাছে লারার ব্যাপারে এমন তথ্য জেনে ব্যাকেট বুঝতে পারে এই কন্টেইনারের মধ্যে লারা রয়েছে। সে ফেক আইডেন্টিটি দিয়ে আমেরিকায় গিয়ে নতুনভাবে জীবনযাপন শুরু করবে। তখন দ্রুত জিরুকে সাথে নিয়ে ব্যাকেট ওই অ্যাম্বুলেন্সটির পিছু করতে শুরু করে, যেটিতে করে মেয়েদেরকে ট্রান্সপোর্ট করে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিমধ্যে তারা অ্যাম্বুলেন্সটি পেয়ে যায়, কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা অফিসাররা আহত ছিল, কারণ লারা অলরেডি তাদের মেরে সেখান থেকে পালিয়ে গেছে। এজন্য তারা লারাকে খুঁজতে শুরু করে। তবে তারা প্রতিমধ্যে লারার ডেড বডি খুঁজে পায়। তবে লারার ডেড বডি দেখতে পেয়ে তারা সবাই কনফিউজড ছিল যে তাকে আসলে কে মেরেছে। তখন লেডি তাদেরকে জানায় রাত থেকে মেরির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পাই লারা যখন পোর্ট এরিয়া থেকে পালিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় সে একটি গাড়ি দেখতে পেয়ে লিফট নেয়। তবে লারার ভাগ্য এতটাই খারাপ ছিল যে গাড়িতেই সে লিফট নিয়েছিল সেই গাড়িটি চালাচ্ছিল মেরি। সুযোগ মতো মেরি লারাকে মেরে রাস্তায় ফেলে দেয়। এর ফলে মেরি তার সাথে হওয়া অবিচারের বদলা নিতে পারে। একই সাথে জিরু ও ব্যাকেটের মিশন এখানেই কমপ্লিট হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই স্টোন একটি কনফারেন্স রুমে তার বসকে পুরো মিশনের রিপোর্ট পেশ করছে। সুপেরিয়র অফিসার স্টোনকে পদোন্নতি দিয়ে সম্মানিত করে। একই সাথে তাকে একটি আলাদা ডিপার্টমেন্ট গঠন করার জন্য বিশেষ পারমিশন দেওয়া হয়, যার নাম ছিল গ্লোবাল রেসপন্স অ্যান্ড ইন্টেলিজেন্স টিম। আর এই ডিপার্টমেন্টের মেম্বার হতে চলেছে ব্যাকেট, জিরু এবং লেডি। এর মাধ্যমে সিরিজটির পরবর্তী সিকোয়েন্স আসতে পারে, এই মেসেজটি দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।